নমস্কার, অনিন্দিতা কাজী আবার হাজির আপনাদের সামনে। এবং গত সপ্তাহে আমরা কথা বলছিলাম শোভন সুন্দর বসুর সঙ্গে এবং শুনছিলাম তার জীবনের কথা, তার জার্নি এবং আবৃত্তি শিল্পের কথা। তিনি তার কণ্ঠের জাদুতে কিভাবে আমাদের মাতিয়ে রেখেছেন আজও, গত এক দশকেরও বেশি সময় ধরে। যে কথাগুলো শোনা বাকি ছিল আজকে শুনবো তার কাছ থেকে, তার জীবনের চলার পথের বাকি গল্পটুকু। আজকেও বাংলার মুখে আমাদের বিশিষ্ট অতিথি, বিশিষ্ট আবৃত্তি শিল্পী শোভন সুন্দর বসু। শোভন সুন্দর, আবারও স্বাগত তোমাকে। এই ধরো, গানের মধ্যে যেমন অনেক তালবাদ্য থাকে, অনেক ইনস্ট্রুমেন্ট থাকে যেটা গানটাকে আরো সুন্দর করে তোলে, ওটার একটা আলাদা আকর্ষণ আছে। কিন্তু তুমি কবিতাকে একটা অন্য মাত্রা দিয়েছো, তোমার একটা ব্যান্ড তৈরি করেছো ইতিমধ্যেই, এবং সেখানে তালবাদ্যের ব্যবহার আছে, অন্য ইনস্ট্রুমেন্টের ব্যবহার আছে। এবং শুধু কবিতা দিয়ে দর্শক শ্রোতাদের মন জয় করা, আটকে রাখা, এটা আমি মনে করি খুব কঠিন ব্যাপার। কারণ একটা সময় এই আবৃত্তি শিল্পটা এমন ছিল, বা কবিতা পাঠ, কোনো একটা অনুষ্ঠান হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান, দুটো গানের মাঝখানে ধরো একটা কবিতা ফিলার হিসেবে কবিতাকে ব্যবহার করা হতো। কিন্তু এখন কবিতা একটা স্বতন্ত্র জায়গা করেছে, এবং তোমাদের মতো শিল্পীরা কবিতাকে একটা অন্য মাত্রা দিয়েছে, যে কবিতা দিয়েও কিন্তু দর্শকদের আটকে রাখা যায়। তো সেই অভিজ্ঞতার পাশাপাশি অন্যান্য আরও অনেক অভিজ্ঞতা আছে নিশ্চয়ই। তো সেই টুকরো টুকরো অভিজ্ঞতাগুলো যেগুলো এখনো তোমার মনকে নাড়া দেয় এত বছর পরেও, তোমার 12 বছরের আবৃত্তি শিল্প জীবনে আজও মনে হয় এই অভিজ্ঞতাগুলো বিশেষ। আমাদের সাথে যদি একটু শেয়ার করো। এই যে বললাম যে আবৃত্তির সঙ্গে বা কবিতার প্রেজেন্টেশনের সঙ্গে মিউজিকের ব্যবহারটা শুরু হয়েছিল বেশ অনেকদিন আগে থেকেই, বেশ কয়েক প্রদীপ ঘোষ শুরু করেছিলেন। আমি তখন অনেক ছোট, আমার বাবা মারা শুনেছেন, বাবার বন্ধুই ছিল, খুবই মানে বন্ধু ছিলেন। তো প্রদীপ ঘোষ একবার মঞ্চে এর সঙ্গে ওই কামাল পাশার সঙ্গে ড্রামস এবং কিবোর্ড ব্যবহার করেছিলেন, মঞ্চে একবার করেছিলেন। তো তারপরে যখন রেকর্ড হয়, সেই রেকর্ডেও মিউজিকের ব্যবহার হয়। তার পরবর্তীকালে আরো যে শিল্পীরা আছেন তারা সবাই আবৃত্তির সঙ্গে মিউজিকের ব্যবহার করেন। বেশিরভাগ ক্ষেত্রে, মানে বেশিরভাগ না, মানে আমি বলতে চাইছি যে পুরোটাই প্রায় তারা রেকর্ডেড মিউজিক ব্যবহার করতেন। মানে একসময় যখন ক্যাসেট ছিল তখন আবৃত্তির সঙ্গে আবৃত্তি হতো আর পেছনে ক্যাসেট বাজতো। পরবর্তীকালে যখন সিডি এলো, সিডি বাজলো। এখন আবার ছোট ছোট ওই ট্যাবের মধ্যে মিউজিক থাকে, সেগুলো অনেকে বাজান, সেটাই মেন হয়ে আসে। কিন্তু আমি প্রথম ধারাবাহিকভাবে আবৃত্তির সঙ্গে লাইভ মিউজিকের ব্যবহার করি, কারণ আবৃত্তির ব্যান্ড তৈরি করেছিলাম আমি প্রথম, সেটা 1903 সালে। আমাদের সারেগমা এইচএমডির সিডি আছে, এখানে আছে। সেটা হচ্ছে প্রথম আবৃত্তির ব্যান্ডের কনসেপ্ট নিয়ে আসে এবং আবৃত্তির ব্যান্ডের শুরু। এই আবৃত্তির ব্যান্ডের কনসেপ্টটা কি না, কবিতার সঙ্গে লাইভ মিউজিকের ব্যবহার এবং কবিতাটাকে অনেকে মিলে একসঙ্গে প্রেজেন্ট করা। তার মানে মিউজিশিয়ান যারা আছেন, মানে মিউজিশিয়ান তারাও আবৃত্তিকার, তারা মিউজিক করছেন, বাজাচ্ছেন এবং কণ্ঠ দিচ্ছেন। আবার তার সঙ্গে যিনি শুধু কণ্ঠ দেওয়ার জন্য যে ভোকাল যিনি করছেন তিনিও আবৃত্তি করছেন, তার সঙ্গে আবার অন্যরাও আবৃত্তিতে কণ্ঠ দিচ্ছে। এইভাবে একটা সম্মিলিত প্রয়াস এবং মিউজিকের ব্যবহার। এই মিউজিকের ব্যবহারটা কেন না, কবিতার অনেক ডাইমেনশন আছে। মানে গানের যে লিরিক, সেটা যদি আলাদা করে কবিতা বলা সবসময় হয় না, কিছু কিছু গানের ক্ষেত্রে আমরা বলে থাকি, কিন্তু যেহেতু লিরিকটা গানের জন্যই লেখা হয় মেনলি, সেই জন্য গানের লিরিকের যত ডাইমেনশন, তার থেকে কবিতার, যেটা কবিতা হিসেবে লেখা হয়, তার ডাইমেনশন অনেক বেশি। ডাইমেনশনটা অনেক বেশি, মানে এক একজন মানুষ এক কবিতাটা পড়বে এবং এক এক রকম ভাবে অনুভব করতে পারবে। সেইটাই হচ্ছে সফল কবিতা। আবার সেই কবিতা যখন একটা মানে ছোট্ট ঘরে বসে আমি পড়ছি, একদম অন্ধকার, একা, এককভাবে পড়ছি কবিতাটা, তার একটা অন্যরকম মানে অনুভব ধরা পড়ে। আবার যখন সেই কবিতাটা আমি একটু খোলা মাঠে মঞ্চে গিয়ে পড়ছি, বা বড় অডিটোরিয়ামে পড়ছি, বা একদম খোলা মাঠে গিয়ে কবিতাটা আবৃত্তি করছি,
তাতে আবার তা অন্যরকম একটা দোতনা, অন্যরকম একটা প্রেজেন্টেশন, অন্যরকম একটা পরিবেশ ধরা পড়ে সেই কবিতার মধ্যে। অতএব যখন একটা কবিতা একটা স্টুডিওতে রেকর্ডিং হয়, মিউজিক রেকর্ডিং হয়, এবং সেই মিউজিকটাই যে স্কেলে রেকর্ডিং হচ্ছে, যে ডাইমেনশনে রেকর্ডিং হচ্ছে, যে অনুভবে রেকর্ডিং হচ্ছে, সেইটাই কিন্তু সবসময় বাজছে। যখন এটা 10,000 লোকের সামনে আবৃত্তি হচ্ছে তখনও সেই মিউজিকটা বাজছে, যখন আমার 1,000 লোকের সামনে কোনো অডিটোরিয়ামে হচ্ছে তখনও সেটা বাজছে, একই মিউজিক বাজছে। আবার যখন 10-15 জন ছোট্ট একটা ঘরের মধ্যে বা ছোট্ট অডিটোরিয়ামের মধ্যে আবৃত্তিটা হচ্ছে তখনও একই মিউজিকটা বাজছে। তার মানে কবিতার যে ডাইমেনশনের সঙ্গে সঙ্গে মিউজিকটা পাল্টাচ্ছে না। বা একজন আবৃত্তিকার যখন এক একটা মানসিক মুহূর্তে, প্রত্যেকদিন তো একই রকম মুড থাকে না, সেই কবিতা বলার মানে সেই কবিতাটাকে প্রেজেন্ট করার মুডগুলো পাল্টে পাল্টে যায়। সেই জন্যে কিন্তু এই যে স্কেলের পরিবর্তন, এই যে মুডের পরিবর্তন, এই জন্য কিন্তু আমরা খুব একটা দেখি না যে গানের ক্ষেত্রে রেকর্ডেড মিউজিক বাজছে। কিছু কিছু ক্ষেত্রে করতে হয়, সেটা পরিবেশের জন্য, মানে সেখানে মিউজিশিয়ানসদের প্রোভাইড করা যায় না বলে। কিন্তু আমরা দেখে আসছি যে গানের ক্ষেত্রে কিন্তু সবসময় লাইভ মিউজিক ব্যবহার হয়। তাই এই আবৃত্তিটাকেও মানে আবৃত্তির যে কবিতার যে প্রেজেন্টেশন সেটাকেও অনেক বেশি লাইভলি করার জন্য আমরা ব্যবহার করেছি লাইভ মিউজিক, যাতে যে সময় আমরা অনুষ্ঠানটা কবিতাটা বলছি সেই সময়টাকে ধরতে পারে মিউজিশিয়ানসরাও। হ্যাঁ, তো এই যে পরিবর্তনগুলো তো আমরা করার চেষ্টা করছি। তার কারণ হচ্ছে অন্য যে শিল্প মাধ্যমগুলো, গান, নাটক, সিনেমা, সমস্ত কিছুই তো পরিবর্তন হয়ে যাচ্ছে। আসলে মানুষের টেস্ট তো পরিবর্তন হয়ে যাচ্ছে। তো সেই মানুষের টেস্ট যখন পরিবর্তন হয়ে যায়, আগে আমরা বাল্ব জ্বালাতাম, তারপরে বাল্বের পরে এলো সিএফএল পরে এলো এখন লেড। এই যে পরিবর্তন, এটা আমি সামনে দেখতে পাচ্ছি একটা বাল্ব বলে আমার মনে হলো, কিন্তু সমস্ত ক্ষেত্রেই পরিবর্তন। এখনকার সেই টানা রিক্সা ব্যবহার হয় না, এখন তো টোটো এসে গেছে, মানে করা ওই মেশিন দেওয়া মোটর লাগানো রিক্সা। জীবনটাই তো পাল্টে যাচ্ছে, জীবনের পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা কেন গান যেভাবে পাল্টে যাচ্ছে, নাচের ধারা যেভাবে পাল্টে যাচ্ছে, সিনেমার ধারা পাল্টে যাচ্ছে, আবৃত্তিটা কেন পড়ে থাকবে? আবৃত্তিটাও এই সময়ের সঙ্গে সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া এবং মানুষের চাহিদা এবং টেস্ট অনুযায়ী সেটাকে পরিবর্তন করার চেষ্টা। এবং এটা কোনো রকম ভাবেই মনে হয় না যে কবিতার যে প্রেজেন্টেশন তাকে ক্ষুণ্ণ করে, বরঞ্চ মিউজিকের কাজটা হচ্ছে কবিতার যে অনুভব, সেই অনুভবটাকে আরেকটু অ্যাম্পলিফাই করে মানুষের কাছে পৌঁছে। অতএব এই যে কবিতার সঙ্গে আলোর ব্যবহার হচ্ছে, কবিতার সঙ্গে মিউজিকের ব্যবহার হচ্ছে, কবিতার সঙ্গে ডান্স কোরিওগ্রাফি হচ্ছে, এই সমস্তটাই খুব পজিটিভ আমি মনে করি। আমি নিজে বহু বছর আগে, এটা বোধহয় 2003-04 হবে, নিউ ইয়র্কে একটি নাইট ক্লাবে, সেটা হচ্ছে রেডিও সিটিতে আমি দেখেছিলাম যে ডিস্ক জকির সঙ্গে কবিতা পড়া হচ্ছে। ডিস্ক জকির সঙ্গে কবিতা পড়ছেন কবি ইরা কোহেন কবিতা পড়লেন, এবং সেই যে সেখানে যে ডান্স ফ্লোর, সেই ডান্স ফ্লোরে সারা রাত যেমন নাইট ক্লাব খোলা থেকে সেরকম ভাবে সবাই ওই কবিতার তালে তালে ডান্স করলো। আর সেখানে কোনো গান নয়, ডিস্ক জকি ছিল বোধহয় R.E. ছেব্বা বা এরকম ধরনের নাম, কিন্তু কবি ইরা কোহেন ছিলেন, তিনি কবিতা পড়লেন। এই যে ডিস্কো থেকে বা নাইট ক্লাবে কবিতা পড়া হচ্ছে, এটা তো আমরা কত বছর আগে ওইখানে দেখেছি। আমাদের দেশে হবে না কেন? আমাদের দেশে র্যাপ পোয়েট্রি আছে, অনেক কিছু আছে, কবিতা পড়া হতেই পারে। তো সেই যে পরিবর্তন, এই পরিবর্তনকে খুবই স্বাগত জানাই এবং এটা হওয়া দরকার। এই প্রজন্মের মানুষদের কাছে গ্রহণযোগ্য করে যে কোনো শিল্পকে পৌঁছে দেওয়া দরকার, বিশেষ করে পারফর্মিং আর্টকে। আজকাল যদিও খুব সহজ হয়ে উঠেছে যে সফলতাটা আসলে খুব শর্টকাটে করা সম্ভব,
কিন্তু আমাদের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শম্ভু মিত্র কিন্তু বলেছিলেন যে সাফল্যের কোনো শর্টকাট হয় না, আসলে একটা প্যাশন দরকার। তোমার কি মনে হয় যে প্যাশন ছাড়াও এখনকার সময় ধরো প্রচার প্রসার আরও কিছু দিক আছে যেগুলো ছাড়া কিন্তু একজন শিল্পী, বিশেষ করে বাচিক শিল্পী কিন্তু সে সকলের কাছে পৌঁছে যেতে পারে না। আর কি কি দরকার একজন শিল্পী হয়ে ওঠার জন্য, তোমার কি মনে হয়? দেখো, ওই প্যাশন থাকা দরকার এবং পরিশ্রম দরকার, ভাবনা চিন্তা দরকার, এটা যুগ যুগ ধরে সত্য। উনি যখন বলেছিলেন সেটাও সত্যি ছিল, এখনো সেটা সত্যি। এটা নিয়ে কোনো মানে ভুল নেই এবং এর সত্যিই কোনো শর্টকাট হয় না। কিন্তু যেটা হয়েছে যে এখন এই ধরনের যে চর্চা অথবা অনুশীলন বা এই মগ্নতা, এটার সঙ্গে সঙ্গে বুদ্ধিমত্তার প্রয়োগের কিছু বিষয় এসেছে। যেমন ডিজিটাল মিডিয়ামকে ব্যবহার করা, তারপরে প্রেসকে ব্যবহার করা, বিজ্ঞাপনকে ব্যবহার করা, এই সবগুলো যুক্ত হয়েছে। এটাতে তো বরঞ্চ আরো বেশি চাপ বেড়েছে। এটাতে কোনো রকম শর্টকাট কিছু হয়নি, চাপ অনেক বেড়েছে। তাই সঠিকভাবে পৌঁছতে গেলে, ঘুরপথে পৌঁছানোর কথা আমি জানি না, কিন্তু সঠিকভাবে পৌঁছতে গেলে উনি যেটা বলে গেছেন সে তার কোনো বাইরে কোনো পথ নেই এখনো পর্যন্ত। একটা সময় আমার জেঠু কাজী সব্যসাচী যখন কবিতা বলতেন তখন কিন্তু এত ইনস্ট্রুমেন্টের ব্যবহার ছিল না, এত লাইট সাউন্ড কিছুই ছিল না। তখন শুধু কণ্ঠের মাধ্যমেই দর্শক শ্রোতাদের কাছে পৌঁছতে হতো তাদের। কিন্তু সময়ের সাথে সাথে অনেক কিছু বদলেছে। তুমি কবিতা নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করেছো, তোমার নিজের ব্যান্ড তৈরি করেছো এবং অসাধারণ নিঃসন্দেহে। তো তোমার এই কবিতা নিয়ে যে এক্সপেরিমেন্টাল যে কাজগুলো, সেখান থেকে একটা কবিতা, বিশেষ একটা কবিতা যেটা আমারও পছন্দ, আমার মনে হয় দর্শক শ্রোতা বন্ধুদেরও পছন্দ, এমন একটা কবিতা যদি শোনাও আমাদের। আবৃত্তি নিয়ে বেশ কিছু বিভিন্ন রকম অভিজ্ঞতা আছে। কি বলবো, আমার খুবই মানে ইন্সপায়ার্ড লাগে যে অভিজ্ঞতাগুলো ভাবলে এখন মনে হয় গায়ে কাঁটা দিচ্ছে, বা মনে হয় যে জীবনের কিছু কিছু সার্থকতার মুখ আমি দেখেছিলাম, সাফল্যের মুখ আমি দেখেছিলাম। এটা মনে হয় সেটা হচ্ছে 2006 সালে প্রথম যখন বিশ্ব বঙ্গ সম্মেলনে গিয়েছিলাম আমেরিকার হিউস্টনে। তখন ওখানে যে হিউস্টনের যে অডিটোরিয়াম ছিল, অডিটোরিয়াম মানে ওখানকার ওটাকে বলা হয় কনভেনশন সেন্টার, হিউস্টনের কনভেনশন সেন্টার, সেইখানে যে অনুষ্ঠান হয়েছিল। আমাদের সময় ছিল, যে আমি আমার গ্রুপ নিয়ে গেছিলাম, আমরা 4 জন, আমার মিউজিশিয়ান 2 জন ছিল, আমরা 2 জন ভয়েস এবং তার সঙ্গে মিউজিকেও ছিলাম। তো আমাদের অনুষ্ঠান ছিল, আমাদের মানে ওখানকার সময় রাত্রি 11টা এরকম একটা সময়, আমেরিকান সময়, এবং তারপরেই ছিলেন ঊষা উত্থুপ। তো জানি না, যেভাবে হোক হয়তো আমাদের স্লটটা ওরকম ভাবেই পড়েছিল ঊষা উত্থুপের আগেই। ওরকম একজন পৃথিবী বিখ্যাত শিল্পী এবং ওরকম একটা এন্টারটেইনার, তার আগে আবৃত্তি এবং 6000 শ্রোতা। তো সেই সময় আমরা প্রথমবার এনএবিসি, নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্স বা বঙ্গ সম্মেলন কাভার করছি। তো সেটা খুবই ভয়ের বিষয় ছিল। তো আমরা ভেবেছিলাম যে আমাদের সময় ছিল 45 মিনিট, 45 মিনিট। আমরা ভেবেছিলাম যে অতক্ষণ তো করতে পারবো না, শুনবে না লোকজন। 10 মিনিট 15 মিনিট পরে 2-3টে কবিতা করে বা প্রথমে 1-2টো কবিতা করতে পারবো কিনা জানি না, এরকম একটা অবস্থায়। খুবই তার আগে চন্দ্রবিন্দু গেয়েছিলেন
চন্দ্রদিনী গ্রুপ ছিল, আরো সিঙ্গেল আর্টিস্ট ছিল কিছু এরকম আর কি, যেমন সন্ধ্যে থেকে শুরু হয় কিন্তু ওদের চলে অনেক রাত্রে অব্দি, 3টে দিন। তো আমরা অবাক হয়েছিলাম। আমরা প্রথমে শুরু করেছিলাম চিপ খান তিনদার 3জন বাংলা কবিতাকে দিয়ে, এবং তারপরে আস্তে আস্তে এই ধরনের কবিতার শোনা মানে শেষ করার পরে তুমুল হাততালি এবং খুবই উৎসাহিত, একটা কবিতা ঠিকমতো পরিবেশিত হওয়া এবং গ্রহণ করার পরে, অ্যাকসেপ্টেড হওয়ার পরে আরো পরের কবিতা করতে আরো উৎসাহিত মনে হয়। এমনি করতে করতে এবং ওদের কাছ থেকে রিকোয়েস্ট আসতে শুরু করলো যে রবীন্দ্রনাথের কবিতা, তারপরে সুকুমার রায়ের কবিতা, সত্যেন দত্তের কবিতা তো শোনালামই, এই ধরনের পুরনো দিনের কিছু কবিতা, ছন্দের কবিতা, যেহেতু আমরা ছন্দটা দিয়ে শুরু করেছিলাম, ছন্দের কবিতা শোনানোর রিকোয়েস্ট আসতে শুরু করলো। আমরা অবাক হয়ে গেলাম। আমাদের 45 মিনিট সময় ছিল এবং ওখানকার যা যা হয় আপনারা জানেন সবাই, যে খুবই সময় একদম 45 মিনিটেই মানে শেষ করতে হয় আর কি। কিন্তু ওনারা রিকোয়েস্ট করেছিলেন এবং তারপরে অর্গানাইজাররা পারমিশন দিলেন। আমরা 1 ঘন্টা অনুষ্ঠান করলাম, 15 মিনিট আরো বেশি অনুষ্ঠান করলাম। কিন্তু এবং বসেছিলেন উষা উত্থুপ, তিনিও এ থেকে গ্রিন রুম থেকে, ওদের তো অডিটোরিয়ামটা একটু অন্যরকম ভাবে, কিন্তু ওনাদের ওনাকে আমি দেখতে পাচ্ছিলাম, ওনারা অনুষ্ঠান শুনছিলেন আমাদের, তো উনি উৎসাহ দিচ্ছিলেন। তো সেই অবস্থায় আমরা শেষ করলাম অনুষ্ঠান এবং তুমুল উৎসাহ নিয়ে। পরবর্তীকালে পরের দিন সকালে যখন ওদের সঙ্গে আমরা এক জায়গায় ছিলাম, ওখানে কনভেনশন সেন্টারে সঙ্গে 2টো হোটেলের থাকে, একটা বোধহয় 2টো হোটেলের ওদের যোগ থাকে, তো সেখানে আমরা ছিলাম। তো সকালে সবার সঙ্গে দেখা হচ্ছে, তারা বলছেন যে কলেজে পড়তে পড়তে বা তার আগে বা চাকরি করতে করতে ওরা দেশ ছেড়ে চলে গেছেন ওখানে। সেই সময়, কত বছর আগে, সেই সময় যে কবিদের কবিতা ছড়া ওদের মধ্যে নস্টালজিয়া তৈরি করে, সেই সব কবিতাগুলো যখন, ছড়াগুলো যখন আমাদের মুখে শুনতে পাচ্ছেন, তখন তাদের মধ্যে একটা নস্টালজিক ফিলিংস হচ্ছে, যেটা ওরা এখানকার প্রজন্মের, ওদের যে ছেলেমেয়েরা সেই প্রজন্মের কাছ থেকে পান না, ওয়েস্টার্ন প্রজন্মের কাছ থেকেও পান না। হ্যাঁ, দেশের সঙ্গে যোগাযোগ তখন 2006 সালে এইরকম ভাবে ফেসবুক তো হয়নি, এইরকম যে ডিজিটাল যে উন্নতি যেটা, সেটাও হয়নি। অতএব চেষ্টা করলেই চট করে যোগাযোগের সম্ভাবনা ছিল না, অতএব দেশের সঙ্গে যোগাযোগ কম। ইউটিউব হয়নি। আমাদের কাছ থেকে শুনে তাদের যে একটা নস্টালজিয়া ফিলিংস তৈরি হচ্ছিল, সেই জন্য ওরা রিকোয়েস্ট করেছিলেন এবং সেই জন্য আমাদের অনুষ্ঠানটা বেশি অ্যাকসেপ্টেড হয়েছে। এইটা একটা বড় বিষয়। আর একটা ছোট ঘটনার কথা বলি। কলকাতায় একটা জায়গায়, সেটা হচ্ছে উত্তর কলকাতায় বরানগরের মতো জায়গায় একটা অনুষ্ঠান হয়েছিল। সেখানে আমি অনেক কবিতার মধ্যে একটা কবিতা বলেছিলাম, যে কবিতাটা হচ্ছে সেই সময় 1971 সালের যে মুভমেন্ট হয়েছিল, যে নকশাল আন্দোলন হয়েছিল, সেই নকশাল আন্দোলনের একটি ছেলের ঘটনা, সেটি বলেছিলাম। তো আমি ফিরে আসার পরে, বাড়িতে আসার পরে, আমার বাড়ির নাম্বারে ফোন এসেছিল একজন বৃদ্ধা মহিলা। তিনি ফোন করে হাওয়া উপরে কাঁদছেন এবং বলছেন যে তোমাকে আমার ছেলের মতো মনে হচ্ছিল, তুমি যখন কথাগুলো বলছিলে। আমার ছেলে ওই 72-73 সালে আমাকে ছেড়ে চলে যায়, আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি, সে বাড়িতেও ফেরেনি। আমি একা, আমার একমাত্র ছেলে, আমি মাতৃহারা, আমি মানে পুত্রহারা হয়ে আছি, এবং এটাই আমার জীবন, তারপর থেকে বেঁচে আছি। কিন্তু তোমার অনুষ্ঠান শুনে, তোমার এই কবিতা শুনে আমার একদম সেই সব কথাগুলো মনে পড়ছিল, সেই জন্য আমি ভীষণ রকমভাবে আবেগপ্রবণ হয়ে গিয়ে তোমাকে ফোন করলাম। যারা অর্গানাইজার তাদের কাছ থেকে আমার ফোন নাম্বার নিয়ে, তখন ল্যান্ডলাইন ফোন নাম্বার নিয়ে ওকে ফোন করেছিলেন। এইরকম ছোটখাটো ঘটনাগুলো কিন্তু বেশ অন্যরকম ভাবে মনকে নাড়া দেয়,
ইন্সপিরেশন দেয়, এই আর কি। আমি ছিপ খান তিন্নার কবিতাটা শোনাই, অনেকদিন আগে আমাদের রেকর্ড করা সত্যেন দত্তের সেই বিখ্যাত কবিতা। যদিও আমার সঙ্গে মিউজিক থাকে, তালবাদ্য থাকে, যাতে এই যে ছন্দ, সেই ছন্দটাকে ধরার জন্য। আর এই কবিতা আপনারা জানেন যে এই কবিতার একটা বাংলা সাহিত্যের ছন্দের এক্সপেরিমেন্ট। একটা কবিতার মধ্যে দুরকম ছন্দকে ব্যবহার করেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। খালি কথায় শোনাচ্ছি যতটুকু এফেক্ট পাওয়া যায়। ছিপ খান তিনদার তিনজন মাল্লা, চৌপর দিন ভোর দেয় দূর পাল্লা। তিনজন মাল্লা কঞ্চির তীর ঘর, ওই চর জাগছে, বনহাস ডিম তার শ্যাওলায় ঢাকছে। চুপ 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 চুপ, ওই ডুব দেয় পান কৌটি, দেয় ডুপ টুপ টুপ। ঘোমটার বউটি রূপশালী ধান বুঝি, এই দেশে সৃষ্টি। ধূপ ছায়া যার শাড়ি, তার হাসি মিষ্টি, মুখখানি মিষ্টি রে, চোখ দুটি ভোমরা, ভাব কদমের ভরা রূপ দেখো তোমরা। পান বিনে ঠোঁট রাঙা, চোখ কালো ভোমরা, রূপশালী ধান ভানা রূপ দেখো তোমরা। পান সুপারি পান সুপারি পান সুপারি পান সুপারি পান সুপারি পান সুপারি, এইখানেতেই শঙ্কা বাড়ি। পাঁচ পীরেরই শিরনি মেনে, চল রে টেনে বইটা হেনে। বাক্স মুখে সামনে ঝুঁকে, বাঁয় বাঁচিয়ে ডাইনে রুখে। বুক দে টানো বইটা হানো, বুক দে টানো বইটা হানো। 7-17 কোপ কোপানো, হাড় বেরুনো খেজুরগুলো, ডাইনি যেন ঝামর চুলো। নাচতে ছিল সন্ধ্যা গমে, লোক দেখে কি থমকে গেল। জমজমাটে জাঁকিয়ে ক্রমে রাত্রি এলো, রাত্রি এলো। ঝাপসা আলোয় চরের ভিতে ফিরছে তারা, মাছের পাছে পীর বদরের কুদরতিতে, নৌকো বাঁধা হিজল গাছে। আর জোরদের ক্রোশ, জোরদের ঘন্টা, টান ভাই টান সব, নেই উৎকণ্ঠা। চাপ চাপ শ্যাওলার দীপসব সারসার, বৈঠার ঘায় সেই দীপসব নড়ছে। বিলবিলে হাসতায় জল গায়ে চড়ছে। ওই মেঘ জমছে, চল ভাই সমঝে। ওই মেঘ জমছে, চল ভাই সমঝে। দাও গান দাও শীষ, বকশিস বকশিস। খুব জোর ডুব জল, বয় স্রোত ঝিরঝির, নেই ঢেউ কল্লোল, নয় দূর নয় তীর। নেই নেই শঙ্কা, চল সব ফুর্তি। বকশিস টঙ্কা, বকশিস ফুর্তি। গড়গড় সন্ধ্যায় ঝাউ গাছে দুলছে, ঢোলকলমির ফুল তন্দ্রায় ঢুলছে। গড়গড় সন্ধ্যায় ঝাউ গাছ দুলছে, ঢোলকলমির ফুল তন্দ্রায় ঢুলছে। জড়ায় ঝাঁঝি দাঁড়ের মুখে, ঝাউয়ের বিতি হাওয়ায় ঝুঁকে। ঝিমায় বুঝি ঝিঝির গানে, স্বপন পানে পরাণ টানে। তারায় ভরা আকাশ কি ধুলোয় পেয়ে, ধুলোর পরে লুটিয়ে পড়লো আচম্বিতে। কুহক মোহ মন্ত্র ভরে, কেবল তারা, কেবল তারা, কেবল তারা, কেবল তারা। শেষের শিরে মানিক পাড়া, হিসাব নাহি সংখ্যা নাহি, কেবল তারা। যেথায় চাহি কোথায় এলো নৌকোখানা, তারার ঝড়ে হইরে কানা। পথ ভুলে কি এই তিমিরে, নৌকা চলে আকাশ চিরে। লক লক সর্বন মক্তায় মগ্ন, চুপচাপ চারদিক রাত্রির লগ্ন। চারদিক নিশা, ঘোর ঘোর রাত্রি। ছিপ খান তিনদার, 4 জন যাত্রী। ছিপ খান তিনদার, 4 জন যাত্রী। ছিপ খান তিনদার, 3 জন মাল্লা, চৌপর দিন ভোর দেয় দূর পাল্লা। ছিপ খান তিনদার, 3 জন মাল্লা, চৌপর দিন ভোর দেয় দূর পাল্লা। ছিপ খান তিনদার, 3 জন মাল্লা, চৌপর দিন ভোর দেয় দূর পাল্লা। অসাধারণ, অ্যাজ ইউজুয়াল অসাধারণ। এই কবিতাটা আগেও শুনেছি এবং নতুন করে এটা কোথায় যেন এই কবিতাটা তোমার একটা সিগনেচার পোয়েম হয়ে গেছে এই কবিতাটা।
এই যে তুমি এত কবিতা বলো দেশে বিদেশে বিভিন্ন অনুষ্ঠানে বা ঘরোয়া পরিবেশে, দিনের শেষে কবিতা তোমাকে কতটা আত্মতৃপ্তি দাও? মানে কোনটা তোমাকে বেশি আকৃষ্ট করে, নিজের জন্য কবিতা বলা না অন্যদেরকে খুশি করা? কতটা আত্মতৃপ্তি দেয় তোমায়? আসলে সারা জীবনেতে প্রত্যেকের জীবনেই অনেক অতৃপ্তি থাকে, অনেক না পাওয়া থাকে, অনেক প্রত্যেক দিনের যে জীবনের সংগ্রাম, ঘর্ষণ, জীবনের যে ঘর্ষণ, তাতে তো অনেক কষ্ট দুঃখ থাকে। সমস্ত থেকে মুক্তি পাওয়া যায় আমার ক্ষেত্রে সেটা কবিতা নিয়ে, যখন কবিতা পড়ি বা আবৃত্তি করি। বিশেষ করে আমি কবিতার খুব বড় পাঠক, আবৃত্তির থেকেও কবিতা পড়তে পড়তে সেটা সবচেয়ে বেশি এই সমর্থনটা পাই আর কি। আচ্ছা, তোমার সাথে আড্ডা দিতে দিতে সময় যে কোথা দিয়ে বয়ে যাচ্ছে আমরা তো জানি না। আচ্ছা, তুমি বলো তো কেমন লাগছে এই বাংলার মুখ অনুষ্ঠানে এসে, এবং আমরা যারা প্রবাসে বসে এই অনুষ্ঠানটা আর কি দেখি বা তৈরি করি, কাজ করি, তো অবশ্যই আমাদের মন তো তখন দেশে পড়ে থাকে। এটা বাঙালিদের কাছে, বিশেষ করে প্রবাসীদের কাছে কতটা অর্থবহ, এবং আমরা জানি যে শুধু বাঙালিরা নয়, অবাঙালিদের কাছেও এই অনুষ্ঠানগুলো, এই ধরনের কথা গান আকৃষ্ট করে তাদেরও। তো তোমার এ বিষয়ে কি বক্তব্য? কারণ তুমি তো অনেকবার প্রবাসে এসছো কাজ করতে, তুমি অনেক ওয়ার্কশপ করেছো, অনুষ্ঠান করেছো, এবার দেশেও করছো, তো তুমি এটার ব্যাখ্যা কি করে করবে? গর্ব বোধ আমার খুব একটা হয় না, কিন্তু আমার মনে হয় সেটা হচ্ছে যে আমার কিছু কর্তব্য আছে, সেই কর্তব্যটা করার চেষ্টা করি। কর্তব্যটা খুবই মানে প্রাসঙ্গিক, যে আমার পরের যে প্রজন্ম, মানে পরের প্রজন্ম বা আমার থেকে ছোট, একই প্রজন্ম হয়তো আমার থেকে ছোট যারা, যেসব বাঙালিরা সারা পৃথিবী জুড়ে জড়িয়ে আছে, বিশেষ করে কলকাতার এবং বাংলাদেশের বাঙালিরা, সেই প্রজন্ম কিন্তু বাংলা ভাষা থেকে সরে যাচ্ছে। এখন প্রত্যেকের ছেলে মেয়েরা ইংলিশ মিডিয়ামে পড়ে, এবং বেশিরভাগ মা বাবারা, আমি এটা বলতে বাধ্য হচ্ছি, বেশিরভাগ মা বাবারাই কিন্তু মনে করে যে আমার ছেলে মেয়ে আগে ইংরেজিটা শিখুক, এবং বাড়িতে এসে যদি ইংরেজিতে কথা বলে তারা গর্ববোধ করে। বেশ কিছু বাবা মা, সবাইকে বলতে নেই, বেশ কিছু বাবা মা। তাহলে কি হচ্ছে যে আমাদের বাংলা ভাষাটাই থেকেই, যদি বাংলা ভাষা থেকে যদি নতুন প্রজন্ম সরে যেতে থাকে, তাহলে বাংলা ভাষার আগে তো ভাষাটা বলবে, কথ্য ভাষাটা তো আগে শেখা মানে শিখবে, তারপরে তো তারা আকৃষ্ট হবে বাংলা ল্যাঙ্গুয়েজের প্রতি, বাংলা লিটারেচারের প্রতি, সাহিত্যের প্রতি। সাহিত্যের অঙ্গই তো কবিতা, উপন্যাস, গল্প। তো আমাদের বাংলা যে গল্প, সাহিত্য, উপন্যাস, কবিতা, এইগুলোই যদি না পড়লো, ছড়া, মানে একদম ছোটবেলা থেকে বড় বেলার সাহিত্য অব্দি যে ভান্ডার লুকিয়ে আছে, সেটাই যদি না পড়লো, বাংলা ভাষাটাই যদি ভুলে যায়, তাহলে আর কি থাকবে? তাহলে তো আমাদের এই যে কাজ, এতদিনের কাজ কিছু থাকবে না। আমাদের কাজ আর কতটুকু? রবীন্দ্রনাথের কাজ থাকবে না? রবীন্দ্রনাথকে কি আর ইংরেজিতে অনুবাদ পড়ে রবীন্দ্রনাথকে বোঝা যায়? রবীন্দ্রনাথকে পড়তে হয়, শরৎচন্দ্রকে পড়তে হয়, সুকুমার রায়কে পড়তে হয় অরিজিনাল ভাষায়। তো এইটা থেকে নতুন প্রজন্মকে মুখ ফেরানো, নতুন প্রজন্মকে বাংলা ভাষার প্রতি, বাংলা সাহিত্যের প্রতি আকৃষ্ট করা আমাদের একটা বড় কাজ। সেই কাজটা খানিকটা করতে পারছি, তার কারণ হচ্ছে খানিকটা করতে পারছি, খানিকটা, খুব সামান্য, মানে তাও বলছি যে গর্বের কথা বললে বলে তাই বলছি, খানিকটা করতে পারছি। তার কারণ হচ্ছে যে কবিতাটাকে, আবৃত্তিটাকে যদি আমরা এইভাবে, এই সময়ের উপযোগী করে না পৌঁছে দিতে পারি, বা পৌঁছে দিচ্ছি বলে বেশ কিছু ইয়াং ছেলে মেয়ে কিন্তু আকৃষ্ট হচ্ছে। তারা কবিতা শিখতে আসছে, কবিতা শুনতে আসছে। আর বাংলা কবিতা শুনতে আসা, বাংলা কবিতা শিখতে আসা মানেই কিন্তু তাদেরকে আমরা অন্যভাবে বাংলা ভাষার মধ্যে, বাংলা সাহিত্যের মধ্যে আমরা টেনে আনছি।
এবং এই কবিতা শিখতে শিখতেই তারা বাংলা কবিতা পড়ার অভ্যেস তৈরি করছে, যেটা আগে ছিল না ওদের। ইংরেজি কবিতা পড়তে হতো বা অন্য ভাষায় কবিতা পড়তো বা কবিতা পড়তোই না। তাদেরকে কবিতা পড়া এবং কবিতার মধ্যে দিয়ে কবিতা চ্যানেলাইজ করার চেষ্টা হচ্ছে এবং পড়ছেও বাংলা সাহিত্যের দিকে। এই কাজটা বাংলা ভাষা সংস্কৃতিতে যাই করছেন কেন, গান থেকে শুরু করে, নাটক থেকে শুরু করে, বাংলা সিনেমা থেকে শুরু করে, তাদের এখন এই মুহূর্তে একটা বড় দায়িত্ব হয়ে পড়েছে বলে আমার মনে হয়। তো সেইটা আমাদের এই প্রেজেন্টেশন, আবৃত্তির যে ব্যান্ড, আবৃত্তির যে মিউজিক, লাইভ মিউজিকের প্রেজেন্টেশন, এই সবগুলো দিয়ে কিন্তু নতুন প্রজন্মকে আকৃষ্ট করতে পারছি আমরা বেশ খানিকটা। সেইটা একটা খানিকটা সফল হচ্ছি বলে মনে হয়। সেইটা একটা মানে একটু ভালো লাগার জায়গা আছে। বাংলার মুখ আজকের মতো এই পর্যন্তই। গত 2 সপ্তাহ ধরে আমরা কিন্তু আড্ডা দিচ্ছিলাম বিশিষ্ট আবৃত্তি শিল্পী শোভন সুন্দর বসুর সঙ্গে, এবং যার কণ্ঠে শব্দেরা কথা বলে, এবং তার জীবনের গল্প, তার আবৃত্তি আমাদের মন্ত্রমুগ্ধ করে রেখেছিল কিছুটা সময়। আবারও আগামী সপ্তাহে দেখা হবে, তবে অবশ্যই নতুন কোনো বাংলার মুখ নিয়ে আবার আমি আসব। ততক্ষণ ভালো থাকবেন আর সকলকে নিয়ে ভালো থাকবেন ও রাখবেন।